প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। মাস্টার মিডিয়ার পক্ষ থেকে আপনারা আছেন মাস্টার মিডিয়ার নিয়মিত আয়োজন পরিবর্তন অনুষ্ঠানের সাথে আছে আমি আরিফা হোসেন, আমার সাথে আছেন আমি শাহ মোহাম্মদ। দর্শক, চলছে পরিবর্তন, চলবে পরিবর্তন। এই পরিবর্তনের মাঝে নতুন একটা পরিবর্তন নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় কেস স্টাডি অফ মাইলস্টোন ট্র্যাজেডি। সাথে আছেন একজন সাংবাদিক জুবায়ের ভাই। কেমন আছেন জুবায়ের ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সাম্প্রতিক সময় 21শে জুন আমাদের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাদেশে, সেটা হচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডি। এটা নিয়ে ভাই আপনি আমাদের আজকে দর্শকদের কাছে বলেন, কিছু বলেন। আমরা যতদূর জেনেছি 21শে জুলাই হচ্ছে একটি মর্মান্তিক এবং দুপুর 1টার দিকে একটি মর্মান্তিক এবং আকস্মিক ঘটনা ঘটেছিল, যেটি হচ্ছে আমাদের দেশবাসী এবং আমাদের সবার জন্য খুবই হচ্ছে হৃদয় বিদারক। এবং আমাদের এখানকার অনেক কোমলমতি শিশুরা মারা গিয়েছে এবং মারা গিয়েছে আমাদের শিক্ষক মন্ডলীরা এবং অনেক কোমলমতি শিশুদের স্বজন হারা হয়েছে। কারো বাবা মা, কারো হচ্ছে ভাই মারা গিয়েছে, কারো ছেলে মারা গিয়েছে। যখন ছুটির ঘন্টা বেজেছিল তখন হয়তো বা শিশুরা আর বলবে না বাবা আমাকে নিতে আসতে হবে না। এটা আসলে অনেকটা ইমোশনাল বিষয়, যেটা মনে করলে আমার এখনো বুক ভেজে কান্না ভেসে আসে। আসলে এটা শুধু আমাদের যে মানে নিছক, জুবায়ের ভাই একটু বলছে যে এটা কি আপনার কি মনে হয় যে এটা নিছক একটা দুর্ঘটনা? হ্যাঁ, আমি সেখানেই আসছিলাম। এটা আসলে একটি নিছক দুর্ঘটনা বলাটা কতটা যুক্তিযুক্ত হবে জানা নেই, বাট আমি এটুকু বলতে পারি যে এটা আসলে আমাদের সবারই দায়। কারণ একটি প্লেন হচ্ছে প্রশিক্ষণ প্লেন, F7 প্রশিক্ষণ, একটা যুদ্ধ বিমান যেটা বাংলাদেশ প্রশিক্ষণের কাজে ব্যবহৃত করে। হ্যাঁ, এটা চীনের তৈরি একটি বিমান। হ্যাঁ, এটা একটি যুদ্ধ বিমান, চীনের তৈরি একটি বিমান। এটা হচ্ছে F7 বিমান এবং এই বিমানটি আপনারা যখন আকাশে প্রশিক্ষণ প্রাপ্ত আমাদের লেফটেন্যান্ট তৌকির এছাড়াও অন্যান্য যারা লেফটেন্যান্ট আছে তাদেরকে যখন প্রশিক্ষণ দেওয়া হয় তখন এটা আমি যত জানি সম্পূর্ণ টেকনোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই দেওয়া হয়ে থাকে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যান্য লেফটেন্যান্টদের ক্ষেত্রে হচ্ছে পাশে একজন প্রশিক্ষক পার্সার থাকে, কিন্তু তৌকিরের বেলায় কিন্তু কোনো পার্সার ছিল না। এটা কিন্তু খতিয়ে দেখার বিষয়, জাতির কাছে আমার এটা প্রশ্ন থাকবে। তার একটা সলো প্রশিক্ষণ ছিল এবং এর পরবর্তীতে কিন্তু সে তার ইটা কমপ্লিট করবে। হ্যাঁ, কমপ্লিট করবে। যেহেতু সলো প্রশিক্ষণে অবশ্যই একজন পার্সার পাশে থাকা এটা বিমান বাহিনীর নিয়ম অনুযায়ী পড়ে। বিমান বাহিনীর কাছে আমার প্রশ্ন থাকবে কেন সেদিন একজন পার্সার ছিল না, কেন বা তৌকিরের এভাবে জীবন দিত, কেন বা হচ্ছে শত শত কোমলমতি শিক্ষার্থীরা যারা আমাদের ভবিষ্যতের আলো তাদেরকে কেন জীবন দিত, কেন আমাদের স্বজনরা হারা। একটু বলছি যে এই দায়টা কি শুধুমাত্র বিমান বাহিনীর? এখানে যে স্কুলটা প্রতিষ্ঠান করা হয়েছে, যে একটা জায়গা দিয়ে করা হয়েছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত প্লেন যাতায়াত করে। এরকম একটা জায়গা, একটা স্কুল বা কলেজ কিভাবে প্রতিষ্ঠান করা হয়? যে প্রতিষ্ঠান করেছে সে কিন্তু একজন লেফটেন্যান্ট নুরুন নবী, সে এটা প্রতিষ্ঠান এবং বর্তমান সময় সে কিন্তু এখনো আছেন, উপদেষ্টা হিসেবে আছেন। এই দায়টা কিন্তু শুধুমাত্র বিমান বাহিনীর বা যদি আমরা বলি যে অন্যান্য সেক্টরে সেনাবাহিনী, বিমান বাহিনী বা সরকারের, আমি বলার সাথে সাথে কিন্তু আছে যে স্কুল কর্তৃপক্ষে বা স্কুল প্রতিষ্ঠা যে করেছেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা শুধু যে বিমান বাহিনী তা না, এখানে শুধু বিমান বাহিনী, সেনাবাহিনী বা স্কুল কর্তৃপক্ষ দায় দিয়ে দিলে হবে না, এ দায় আসলে আমাদের সবার। আপনার আমার দেশের জনগণের, বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী সবারই দায়। কারণ আমরা যদি আগে থেকে হচ্ছে একটু সোচ্চার হতাম
তাহলে হয়তো এতগুলা প্রাণ নাশ হতো না। আমরা যদি একটি বিরানভূমি জায়গায় হচ্ছে নৌলভী সাহেব যদি স্কুলটি প্রতিষ্ঠা না করতো, সে যদি একটু সরে যাচ্ছে, আপনার কথা দিয়ে আসতেছি, এখান থেকে প্রতিনিয়ত যাত্রীবাহী প্লেন গুলা উড়ে, যাত্রীবাহী প্লেন। আমি আমার কথাটা একটু বলছি যে আমরা সংবাদ কর্মীরা যখন গিয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে, যখন স্টুডেন্টদের একটা ইন্টারভিউ নিয়ে হয়েছিল, তখন কিন্তু স্টুডেন্টরা বলেছিল যে এখানে প্রতিদিনের মতো অনেক শব্দ হয় প্লেনে, তারা যাতায়াত করছে এবং একটা বিকট শব্দে তারা শুনতে পেল হঠাৎ করে, এবং তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছিল। তার মানে কিন্তু এই জায়গাটা কিন্তু সবসময় বিমান যাচ্ছে, এবং সেইখান থেকে কিন্তু বলছি যে এখানে প্রতিনিয়ত এই জায়গাটা বিমান যায়, এবং কতটা সেফটি মেনটেন করে এই স্কুলটা করা হয়েছিল। হ্যাঁ, সেফটির কথা যদি আসেন তাহলে এতগুলো স্টুডেন্টের নূরনবী সাহেব যেহেতু মানে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট এবং ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ছিলেন, সেক্ষেত্রে হয়তোবা তার ক্ষমতা বলেই হোক বা যেভাবেই হোক প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে হয়তোবা সেরকম সেফটি বা সেরকম কোনো কিছু মেনটেন করে এটি বানানো হয়নি। এখানে রাজুকও, আমি বলবো রাজুকেরও কিছুটা দায়ভার আছে, অবশ্যই কিছুটা বলবো না যে এত হতাহত হয়েছে, এখানে আসলে অনেকগুলো সিস্টেম কিন্তু দায়ী, আমরা একজন দুজনকে দায়ী, অবশ্যই সিস্টেমের একটি গাফিলতি রয়েছে, এখানে রাজুকের দায় আছে, এখানে আসলে আপনার আমার সবারই দায় আছে। কারণ আমরা যদি সচ্চার হতাম নিজ নিজ জায়গা থেকে, তাহলে হয়তো রাজু, বিমান বাহিনী বা সেনাবাহিনী কেউ এটার সামিল হতে পারতো না। আরেকটু আমি একটু বলছি যে বিমানটা দুর্ঘটনা ঘটেছে F7 বিমান, সেটা কিন্তু আর এর আগে দুইবার এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনা বলতে হচ্ছে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল এবং এরপরও কিন্তু সতর্ক হয়নি, এবং যেটার ফলস্বরূপ কিন্তু আমাদের ক্ষতিসাধিত হয়েছে অনেক। আসলে যেটা আপনি বলছিলেন, এর আগে যে দুটা বিমান হচ্ছে হতাহত হয়েছে, একটি হয়েছিল সিলেটে, আরেকটি হয়েছিল বঙ্গোপসাগরে, যেখানে শুধুমাত্র লেফটেন্যান্ট ছাড়া অন্য কেউ মারা যায় নাই, বা কোনো হচ্ছে স্কুল বা কলেজ বা কোনো কিছু হতাহত হয়নি। তো সেই কারণে হতাহত বলতে যে বিমানটা চালাচ্ছিলেন তিনি কিন্তু মারা গিয়েছিলেন, এবং একজন পাইলট যখন মারা যান এটা কিন্তু একটা দেশের জন্য অপূরণীয় ক্ষতি, প্রত্যেকটা জীবনেরই কিন্তু অনেক মূল্য আছে। অবশ্যই অপূরণীয় ক্ষতি, প্রতিটা জীবনেরই মূল্য আছে। সেটা তো সেটার প্রথমে একটা টপিক ছিল যে জনবহুল এলাকায় হচ্ছে এই বিমানটা উড্ডয়ন, এবং পরবর্তী যেটা ব্যাপার হচ্ছে যে বিমানটার ক্ষেত্রে যে বিমানটা চালানো হচ্ছিল F7 বিমান, যুদ্ধ বিমান, যেটা বাংলাদেশ প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়। তো এই বিমানটা কিন্তু খুব স্বল্প খরচে বাংলাদেশ ক্রয় করে। সেই ক্ষেত্রে এখানে কি সরকার বা সেনাবাহিনীর কোনো আছে কিনা যে 2013 সালে কিন্তু এই বিমানটা বন্ধ করে দিয়েছে চীন তৈরি করতে, মানে এটা চীনের তৈরি। এখানে আসলে 2013 সালে বন্ধ করে দেওয়ার পরও, কারণ আমাদের দেশ আসলে গরিব দেশ, আমাদের দেশে অত বেশি মূলধন থাকে না, আর যতটুকু থাকে সেটা আসলে আমাদের নেতাকর্মীরা সে তার নিজ নিজ পকেট ভর্তি ব্যস্ত থাকে। তো সেক্ষেত্রে এই অল্প খরচে F7 যুদ্ধ বিমান ছাড়া অন্যান্য বিমান আমরা আসলে অ্যাফোর্ড করতে পারি না। এই কারণেই আসলে F-17 2013 নিষেধাজ্ঞা সত্ত্বেও এটা প্রশিক্ষণ নিষেধাজ্ঞা করা হয়নি, এটা হচ্ছে চীন 2013 সালে এটা বন্ধ করে দিয়েছে উৎপাদনটা। সেটা হচ্ছে উৎপাদন বন্ধ করে দেওয়ার পরেও হচ্ছে আমরা কিন্তু অন্যভাবে এটা হচ্ছে মানে ক্রয়কৃত করে নিয়ে এসে আমরা এখান থেকে প্রশিক্ষণ দিচ্ছি। কিন্তু আমরা চাইলেই পারতাম আরো আধুনিক বিমান হচ্ছে প্রশিক্ষণ কাজে ব্যবহার করতে, তাহলে হয়তো বা এরকম ধরনের অ্যাক্সিডেন্ট বা হচ্ছে এরকম হতাহত ঘটনা সচরাচর হতো না। আপনি বলছিলেন যে দুজন লেফটেন্যান্ট মারা গিয়েছিল, ঘটনা মারা গিয়েছিল, তাদের পরিবার বা তাদের দায় স্বার্থ আসলে দেশবাসী। এটা কিন্তু 21 সালে একটা দুর্ঘটনা ঘটেছিল, 21 থেকে 25 সাল এটা কিন্তু খুব একটা গ্যাপ নেই। জি অবশ্যই, এবং 21 থেকে 25 খুব একটা গ্যাপ নেই, এবং ওনাদের দায়ভার আসলে আমরা কেউই পূরণ করতে পারবো না। ওনারা দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু তারপরে আসলে বিমান বাহিনী সচ্ছল হয়নি, এই কারণে তারা হয়তো নিজের দায়ভার থেকে সরে গিয়েছিল। কারণ তারা ভুলে গিয়েছিল অ্যাকচুয়ালি বাংলাদেশে আসলে একজন মানুষের মৃত্যুর কতটা দায়ভার এটা আসলে আমরা বিগত দিনে দেখেছি। ঠিক আছে,
এত মানুষজন মারা যায়নি বলে আসলে বিমান বাহিনী, সেনাবাহিনী বা আপনি আমি কেউই আসলে দায়ভারটা ওভাবে নিতে পারিনি। সেই কারণেই আসলে দায়ভার গুলা এড়িয়ে গেছে। আসলে বিমান বাহিনীর উচিত ছিল যে যখন প্রথম লেফটেন্যান্ট মারা যায় তার দায়ভার অনুযায়ী এই বিমানটা বন্ধ করে দিয়ে নতুন আধুনিক বিমান তৈরি কাজে নিয়োজিত করে এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে হচ্ছে আমাদের প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। আচ্ছা, আমি আবার একটু এই স্কুলের ক্ষেত্রে আসবো যে একটার দিকে এই ঘটনা ঘটেছিল। মানে তো আমরা যে দেখেছি মিডিয়ার মাধ্যমে যে বলেছিল যে স্কুলটা ছুটি হওয়ার পর কিছু সংখ্যক বাচ্চা ক্লাসরুমে অবস্থান করছিল। কেন অবস্থান করছিল এটা কিন্তু বলা হয়েছে যে কোচিং যারা করছিল তারা অবস্থান করছিল। একটা স্কুল, আমি একটু বলছি ভাইয়া, যে একটা স্কুল কিন্তু দীর্ঘ সময় একটা ছোট বাচ্চা ক্লাস করছে এবং ক্লাস করার পরবর্তীতে কেন আবার কোচিং, মানে কোচিং এর এই জায়গাটা কিন্তু এত হতাহতের পরে কোচিং এর এই জায়গাটা একটা মনের মধ্যে একটু এসেছে যে এক দীর্ঘ সময় একটা বাচ্চা একটা ব্রেনের কিন্তু একটা মানে তার অনেক কিছু সে ব্যস্ত থাকছে স্কুলের পরে এবং তারপরে সে রেস্ট না নিয়ে পরবর্তী সে কোচিং করছে। এটা কিন্তু তার বাচ্চাদের মানসিক বিকাশের জন্য একটা বাধাপ্রাপ্ত। আমার মনে হচ্ছে যে এই ঘটনা আমাদের কিন্তু অনেক কিছু সামনে তুলে নিয়ে এসেছে যে অনেক, যেরকম এখানে F7 বিমানের একটা ঘটনা এসেছে স্কুল প্রতিষ্ঠানের ক্ষেত্রে জনবহুল এরিয়া, এবং সেই সাথে আমি বলবো যে কোচিং সেন্টার, কোচিং এর যে বিজনেস বা কোচিং এর ব্যাপারটাও কিন্তু আমাদের আসলে দেখা উচিত যে স্কুল তার মানে কি, স্কুল কি শিক্ষার পুরো শিক্ষা ব্যবস্থাটা কি সঠিকভাবে দিতে পারছে না, শিক্ষা ব্যবস্থাটা। আপনি যেটা বলেছেন সম্পূর্ণ সত্য কথা বলেছেন এবং অনেক অসঙ্গতি চলে আসছে, মানে এই জিনিসটার মাধ্যমে সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি পার্সোনাল কোচিং এর থেকে এখানে যে কোচিং গুলো করানো হচ্ছিল সেটা হচ্ছে পিএসসি, জেএসসি এবং হচ্ছে এসএসসি কোচিং গুলো করানো হচ্ছিল, যেটা স্কুল ছুটির পরে করানো হয়ে থাকে। আচ্ছা, আমার তো মনে হয় যে যে ক্লাসটা হচ্ছে ওখানেই তো আসলে একটা বাচ্চাকে পূর্ণাঙ্গ ভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব, কারণ একটা ক্লাস কিন্তু ডিউরেশন 30 মিনিটের 30 প্লাস, মানে 30 মিনিট প্লাস হয়ে থাকে। তো এতক্ষণ একটা বাচ্চাকে কিন্তু এই ক্লাসরুমেই তার, এবং দেশের বাইরে কিন্তু অনেক যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু মানে বাসায় পড়াশোনা করে না। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি চলে যাচ্ছে, বিরতির পর আবার আপনাদের সামনে হাজির হচ্ছি, সাথে থাকুন। একজন সফল সংবাদ উপস্থাপক হতে গেলে অবশ্যই আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে সেরা ইনস্টিটিউট থেকে দক্ষ প্রশিক্ষণ নিতে হবে আপনাকে। নিউজরুম, স্টুডিও কিংবা মাঠ পর্যায়ের প্রশিক্ষণ সবই থাকছে একটি কোর্সে। আজকে আমার অসাধারণ একটি ব্যাচের সাথে পরিচয় হয়েছে, যাদের কাছ থেকে আমি নিজেই অনেক কিছু শেখার চেষ্টা করেছি এবং তারা অত্যন্ত মেধাবী এবং আমার কাছে মনে হচ্ছে তাদের এই যে মেধাটা সেটি যদি তারা চর্চা করেন তাহলে তাদের জন্য অনেক দূরে যাবার সুযোগ রয়েছে। আমার ধারণা তারা সেই চর্চাটা অব্যাহত রাখবেন এবং চর্চার মাধ্যমে নিজেকে শানিত করে তারা নিজেদেরকে আসলে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আছি মাস্টার মিডিয়াতে, আপনিও আসুন, দেখা হবে। মাস্টার মিডিয়া। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর সাথে আমরা আবার ফিরে এসেছি। আজকের বিষয়টা আমি আবার একটু মনে করে দিতে চাচ্ছি। আজকের বিষয় মাইলস্টোন যে ট্র্যাজেডি, সেটার উপর ভিত্তি করে হয়েছে কেস স্টাডি অফ মাইলস্টোন ট্র্যাজেডি। সাথে আছেন জুবায়ের ভাই।
আমরা আসলে এতক্ষণ বলছিলাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। এখন আমি একটু ভাইয়ের কাছে জানবো যে এই যে হতাহত হয়েছিল, একটা মত সৃষ্টি করার চেষ্টা চলছিল, যে বলছিল যে 100+, 200+ এরকম মৃতের সংখ্যা। তো এই ব্যাপারে একটু বলবেন যে আমাদের দেশে দেখা যায় কোনো একটা যখন দুর্ঘটনাই বলেন বা কোনো একটা ঘটনা ঘটে, সেটা নিয়ে কিন্তু একটা আমাদের সাম্প্রতিক সময় জনগণ বা একটা মানে গোষ্ঠী তারা বিশৃঙ্খল করার চেষ্টা করে। এখানে আসলে জনগণ না, একটা জনগণের কথাটা আসলে ভুল হবে, যে একটা গোষ্ঠী তারা বিশৃঙ্খল করার চেষ্টা করে, এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি যে লাশের সংখ্যাটা নিয়ে তারা এরকম করছিলেন। আচ্ছা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনার হচ্ছে 100+ বা 200+ যে ঘটনাটা বললেন, এটা আসলে একটি নিছক ধারণা মাত্র। কারণ একটা সময় অনেক আসলে বাচ্চা শিশুরা, কোমলমতি শিশুরা অনেকে আহত এবং নিহত হয়েছিল। তো সেই কারণে একটি ধারণা করা হয়েছিল কিছু একক গোষ্ঠী, আমরা নাম নাই বলি, একক গোষ্ঠী তারা একটি গুজব রটিয়েছিল। আমি যতদূর জেনেছি যে গতকালকে সন্ধ্যা নিয়েও হচ্ছে 32 জন সম্ভবত মারা গিয়েছে এবং হচ্ছে আপনার 52 জন আহত হয়েছে। 32 জনের মধ্যে আপনার শিক্ষার্থী ছিল 20 জন এবং 2 জন শিক্ষক এবং শিক্ষিকা ছিল, আর বাকিরা হচ্ছে 52 জন আহত হয়েছিল। এটাই আর কি বর্তমান মানে লাস্ট নিউজ। আসলে আমরা বলবো এই 100 জন 200 জনের গুজবে আমরা কান না দিই, আমরা সম্পূর্ণ সংবাদটা জানার চেষ্টা করি, সম্পূর্ণভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। এরকম একটা মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা কিন্তু যারা বেঁচে গেছেন তাদেরও কিন্তু একটা চিকিৎসা দরকার, এবং একটা ট্রমার মধ্যে দিয়ে কিন্তু পুরো ওই সময়টা গিয়েছে, এবং আরো ট্রমা সৃষ্টি না করে সঠিকভাবে কাজটা বা চিকিৎসা। দেশবাসী একটি ট্রমার মধ্যে দিয়ে আছে, শুধু তা মৃত বা আহত নিহতদের আত্মীয় স্বজনরা নেই, আপনি আমি সবাই হচ্ছে একটি হচ্ছে মর্মান্তিক ট্রমার মধ্যে রয়েছি, এবং অনেক প্রচুর পরিমাণে রক্ত লাগছে বিভিন্ন হসপিটালে। আমরা আসলে গুজবের কান না দিয়ে আরেকটা জিনিস ভাইয়া, যে যারা এখানে আছেন যে স্কুলে পড়ছেন, এবং স্কুলে যে এই ঘটনায় কিন্তু স্টুডেন্ট এবং তাদের কিন্তু সবার নাম আছে, আছে, যেখানে গুজব বলেছিল যে 100+ বা 200 জন এরকম হতে পারে। সেরকম যদি হতো তাহলে কিন্তু মানে এখানে এটা লুকানোর কিছু নেই, কারণ স্কুলে যারা পড়ছে আমাদের বাংলাদেশে কিন্তু তাদের একটা অবস্থান আছে, ভালো অবস্থান থেকে তারা এসেছে, এবং সবার নামই কিন্তু রেজিস্ট্রি করা আছে। রেজিস্ট্রি নামের কথাটা আপনি বাদই দেন না। সেদিন আপনি প্রতিটা শিক্ষকের যারা ক্লাস টিচার ছিল, সেদিন প্রতিটা ক্লাস টিচারের হাজিরা খাতা যদি আপনি চেক করেন, তাহলে বের হয়ে আসছে আসলে কতজন আহত হয়েছে আর কতজন নিহত হয়েছে, বা কোনটা গুজব কোনটা সত্য। এবং রাজনৈতিক কিন্তু বিভিন্ন দল এই বিষয়টি নিয়ে তারা বিভিন্ন অপচেষ্টা, মানে এই জিনিসটা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে এরকম একটা দুর্ঘটনা সবাইকেই এগিয়ে আসা উচিত, মানে পক্ষ বিপক্ষ না হয়ে অবশ্যই এটা নিয়ে আমাদের অনুসন্ধান করা উচিত, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, যাতে আগামীতে এই দুর্ঘটনাগুলো না ঘটে। আগামীতে অবশ্যই দুর্ঘটনা না ঘটার জন্য আমাদের এখানে আরো বেশি জানতে হবে, এবং আমাদের মাঠ পর্যায়ে ভুলগুলো যে কি ছিল এগুলো আমাদেরকে বের করে সামনে, হ্যাঁ অবশ্যই ভুলগুলো নেই, এবং আমাদের মাঠ পর্যায়ে যে জানতে হবে। আসলে ঘরে বসে তো ওই মুখের কথা বলে দিলাম 100 জন 200 জন 500 জন মারা গেছে, এরকম গুজবে আসলে কান না দিয়ে আমরা মাঠ পর্যায়ে আমরা খতিয়ে দেখা উচিত যে আসলে কতজন আহত হয়েছে। নিহতদের স্বজনদের শান্ত মানে কিছু না করতে পারি, আমরা অন্তপক্ষে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও তাদের পাশে দাঁড়ানো উচিত। আচ্ছা, এখানে আমরা দেখি যে সরকার কিন্তু বিভিন্ন দেশ থেকে বিদেশি ডক্টরদের নিয়ে এসেছে, সেই ক্ষেত্রে এখানে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ডাক্তাররা আছেন। তো সেই আপনার কি মনে হয় না যে আমাদের বাংলাদেশের যে চিকিৎসকরা আছেন এই জিনিসটা তারা সামলাতে পারতেন? অবশ্যই আমাদের বাংলাদেশে অনেক মেধাবী চিকিৎসক আছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন যে বিদেশ থেকে ডক্টর এনে এটা আসলে রাজনৈতিক দলের প্রলোভন বা হচ্ছে কাজ দেখানোর জন্য কিছু একটা করা, এটা ছাড়া আর কিছুই নয়। কারণ আমাদের দেশে অনেক মেধাবী চিকিৎসক আছেন যাদেরকে একটু সুযোগ দিলে তারা
আরো অনেক ভালো কিছু করতে পারতেন বিদেশি ডাক্তারদের কাছে। আমাদের দেশের অনেক মেধাবী চিকিৎসক আছেন যারা অচিরে ঝরে পড়ে যাচ্ছে, যারা চিকিৎসা বিজ্ঞানে ভালো হওয়া সত্ত্বেও কেউ উবার চালাচ্ছে। তো আমাদের দেশের রাজনৈতিক নেতা যারা রয়েছে, আমাদের এই যে চিকিৎসা সেবাটাকে কি একটু ছোট করে দেখা হলো না? হ্যাঁ, অবশ্যই আমাদের কিছু গোষ্ঠীর কারণে হচ্ছে চিকিৎসা সেবাটাকে ছোট করে দেখে মেধাবী আমাদের চিকিৎসকদের সুযোগ দেওয়া হচ্ছে না। এখানে যদি আমরা ডেভেলপ করতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞানটা আরো ভালো এগিয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এটা নিয়ে আসলে অনেক কিছু বলছি, অনেক দায় বা সবাই আমরা এর মধ্যে কিন্তু আমাদের সবারই দায় আছে, এবং আমরা হারিয়েছি অনেক কমলমতি সন্তানদের বা শিক্ষার্থীদের যারা কিন্তু আগামীর বাংলাদেশ গড়ার কথা ছিল, তারা হারিয়ে গেছে, চলে গেছে আমাদের মাঝে। প্রিয় দর্শক, আবার কোনো একটা নতুন শোতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, ধন্যবাদ।